Dear students, good morning. I am also fine. Today is our third session about right form of verb for class 6 to 10. Today we will discuss some rules and practice in this session. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে দুটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমাদের পার্ট 3 ক্লাস। পার্ট 3 ক্লাসে আমরা এখানে রাইট ফর্ম ভার্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসবে, সেই বিষয়গুলো আমরা খেয়াল করব। লক্ষ্য করো, যদি কোনো রাইট ফর্ম ভার্বে সিন্স বা ফর থাকে, রুলটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে সিন্স বা ফর থাকে, সাধারণত আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ব্যাপক সময় বোঝাতে আমরা ফর ব্যবহার করি এবং নির্দিষ্ট সময় বা পয়েন্ট অফ টাইম বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি। এই সকল ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে ফর বা সিন্স উল্লেখ থাকে এবং তারপর টাইম থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আবার বলছি, যদি কোনো সেন্টেন্সে ফর বা সিন্স তারপর টাইম থাকে বা সময় থাকে, উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। একটা एग्जांपल লক্ষ্য করো, হি স্টাডি ইন দিস স্কুল since 1980। তাহলে এই তো আমাদের সিন্স আর টাইম চলে আসছে। সে এই বিদ্যালয়ে 1980 সাল থেকে অধ্যয়ন করছিল বা অধ্যয়ন করতেছে। তো এই ক্ষেত্রে আমরা সঠিক ভার্বটা যখন ব্যবহার করব, তখন আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে গেলে আমাদের শুরুতেই সাবজেক্ট, তারপরে পার্সন নাম্বার অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, বাকিটুকু আমাদের দেওয়াই থাকবে। তাহলে এর জন্য হবে হ্যাজ বিন, তারপরে মূল ভার্ব হচ্ছে স্টাডি, এসটিডিওয়াই আইএনজি, তারপরে বাকিটুকু লিখতে হবে হ্যাজ বিন স্টাডি। এখানে ওয়াই থাকবে, এখানে ওয়াই থাকবে। অনেক সময় এরকম থাকতে পারে, যেমন হি বি ইল ফর এ মান্থ, ঠিক আছে, হি বি ইল ফর এ মান্থ। এই ক্ষেত্রে আমরা কি করব, এখানেও আমাদের ফর প্লাস টাইম দেওয়া আছে, সে 1 মাস যাবত অসুস্থ। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর প্লাস টাইম থাকার জন্যও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করছি। এই বি এর জন্য আমাদের এখন পার্সন নাম্বার অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, আমরা হ্যাজ বিন, এখানে আমরা লিখব হ্যাজ বিন। এখন পরবর্তী রুল হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে পাস্ট টাইম উল্লেখ থাকে, যেমন ইয়েস্টারডে থাকে, লাস্ট নাইট থাকতে পারে, লাস্ট মান্থ থাকতে পারে, লাস্ট ইয়ার থাকতে পারে, অর্থাৎ লাস্টের সাথে যদি কোনো সেন্টেন্স থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্য তৈরি করব। সেটা হতে পারে অ্যাফার্মেটিভ, হতে পারে ইন্টারোগেটিভ। যেমন হি বাই এ ডিকশনারি লাস্ট ইয়ার। তাহলে হি বাই এ ডিকশনারি লাস্ট ইয়ার, এই ক্ষেত্রে আমরা এই লাস্ট পাস্ট মোমেন্ট আমরা পেয়েছি। পাস্ট মোমেন্টের জন্য আমাদের পাস্ট টেন্স করতে হবে, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তার জন্য আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো ওই মোতাবেক আমাদের এখন
বায়ের জন্য আমাদের কি করতে হবে, বট লিখতে হবে। বট ইন ডিকশনারি লাস্ট ইয়ার। এখন আমরা যদি এটাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই, তাহলে দেখো আমাদের কি করতে হবে, হোয়াট ডিড হি বাই, এরকম করে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে, কারণ পাস্ট টেন্সের জন্য দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখন পরবর্তী রুলে যাই। কন্ডিশনাল যদি যুক্ত থাকে, আমাদের গ্রামারে কন্ডিশনাল হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, আর একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন ইফ সাবজেক্ট, ইফ প্রেজেন্ট ফিউচার, ইফ প্রেজেন্ট, এই দুই ভাবে আমরা করতে পারি, অথবা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তখন আমাদের কি হবে, তো ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে ইফ ইউ প্লে ইন দ্য সান ইউ ক্যাচ কোল্ড। খেয়াল করো, ইফ ইউ প্লে ইন দ্য সান ইউ ক্যাচ কোল্ড। আমাদের ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তাহলে এই ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সের ফিউচার টেন্সের জন্য আমরা এখানে সাবজেক্টের পরে উইল ইউজ করব, ইউ উইল ক্যাচ কোল্ড, ফার্স্ট কন্ডিশন। আবার আরেকটা স্ট্রাকচার আছে কি, যদি আমরা এই ফার্স্ট কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমরা ইফ প্রেজেন্টের পরে প্রেজেন্টও ইউজ করতে পারি। তখন আমরা এখানে উইলের পরিবর্তে আমরা এখানে ক্যান লিখতে পারি অথবা মে লিখতে পারি। হ্যাঁ, ইফ ইউ প্লে ইন দ্য সান ইউ উইল ক্যাচ কোল্ড, অথবা ইউ ক্যান ক্যাচ কোল্ড, অথবা ইউ মে ক্যাচ কোল্ড, বোথ আর রাইট। আমাদের প্রথম নিয়মটা রাইট, পরের নিয়মটা রাইট, কারণ আমাদের স্ট্রাকচারে ইফ প্রেজেন্ট ফিউচারও আছে, ইফ প্রেজেন্টও আছে। আবার অনেক সময় সেকেন্ড কন্ডিশন যদি আমরা থাকি, সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশন, ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশন। এই ক্ষেত্রে আমাদের সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার যদি এটা হয়, ফার্স্ট কন্ডিশন জিনিসটা কি এটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে ইফ প্লাস এটা হবে সাবজেক্ট B2 অবজেক্ট, আবার সাবজেক্ট প্লাস কোড অথবা কোড অথবা মাইক প্লাস B1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের ইলাবোরেট স্ট্রাকচার। তাহলে এরকম যদি সেকেন্ড কন্ডিশন দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড কন্ডিশনের সাবজেক্টের পরে তিনটার যে কোনো একটা ব্যবহার করতে হবে, হয় উড নাহলে কুড না হলে মাইট। যেমন একটি বাক্য লিখি, ইফ হি স্টাডিড, কমা হি পাস ইন দ্য এক্সাম। তাহলে দেখো খেয়াল করো, এখানে সবসময় খেয়াল রাখো বা সাবজেক্টের পরে কোন ফর্মে আছে, এটা হলো পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্ম থাকলে এটা হবে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলে আমাদের পরবর্তীতে পাস্ট কন্ডিশন ইউজ করতে হবে। তো পাস্ট কন্ডিশন ইউজ করতে গেলে আমাদের সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট, পরে হবে পাস। শুধুমাত্র এইটুকু ব্যবহার করে দিবা। এখন যদি আমি এখানে স্টাডিড এর জায়গায় স্টাডিজ লিখি তাহলে কিন্তু ফার্স্ট কন্ডিশন হয়ে যাবে। ইফ হি স্টাডিজ, তখন কি হবে, হি উইল পাস ইন দ্য এক্সাম, হি ক্যান পাস ইন দ্য এক্সাম, হি মে পাস ইন দ্য এক্সাম। বুঝতে পারছো? তাহলে আমরা এখন সেকেন্ড কন্ডিশন তৈরি করতে পারলাম, এই বাক্য দিয়ে আমরা ফার্স্ট কন্ডিশন বাক্য তৈরি করতে পারলাম। এখন আমরা দেখাবো থার্ড কন্ডিশন।
থার্ড কন্ডিশনের স্ট্রাকচার কি? ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশন, এটা হচ্ছে থার্ড কন্ডিশনের স্ট্রাকচার। ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশন। এটাকে যদি আমরা এখন ইলাবোরেট করি তাহলে কি হবে? ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট প্লাস আবার এর পাস্ট পারফেক্ট কন্ডিশন দাও, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা would have অথবা might have প্লাস B3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। খেয়াল করো, তাহলে আমরা এই ইফ মানে এই ইফ পাস্ট পারফেক্ট হচ্ছে এইটুকু পাস্ট পারফেক্ট, আর পারফেক্ট কন্ডিশন হচ্ছে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, এটা হচ্ছে পারফেক্ট কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশনের ক্ষেত্রে ইফ এর পরপরই সাবজেক্টের পরে হ্যাড থাকবে, ভার্বের যে পাস্ট পার্টিসিপল থাকবে, অবজেক্ট থাকবে, তারপরে বাকিটুকু আমাদের সঠিক রাইট ফ্রম ভার্বে নিয়ে আসতে হবে। আমি একটা বাক্য লিখি, if he had studied more, if he had studied more, comma, he passed in the exam. If he had studied more, he passed in the exam. এখন এই বাক্যটাই আমরা মনে করো ফার্স্ট কন্ডিশন দেখাইলাম, সেকেন্ড কন্ডিশন দেখাইলাম, এখন আমরা থার্ড কন্ডিশন দেখাচ্ছি। থার্ড কন্ডিশনের জন্য আমাদের এখন কি করতে হবে? তাহলে আমাদের সেই স্ট্রাকচার ইউজ করে দিব আমরা। এখানে আমরা would have passed লিখতে পারি অথবা would have past লিখতে পারি অথবা might have past লিখতে পারি, আমরা তিনটার যে কোনো একটা লিখতে পারবো। তাহলে আমাদের থার্ড কন্ডিশনের বেলায় কি হলো? if he had studied more, he would have passed in the exam, he could have passed in the exam, he might have passed in the exam. তাহলে আমরা তিনটা কন্ডিশন জানলাম, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, আরেকটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশন। এখন ফার্স্ট কন্ডিশন ইফ এর পর পর প্রেজেন্ট টেন্স থাকবে, তোমাকে তৈরি করতে হবে পাস্ট পারফেক্ট তৈরি করতে হবে। যদি সেকেন্ড কন্ডিশন থাকে আর যদি থার্ড কন্ডিশন থাকে তাহলে পাস্ট পারফেক্টে তৈরি করতে হবে। আমরা আরেকটা রুলে যাচ্ছি, যদি কোনো সেন্টেন্সে হোয়াইল থাকে, খেয়াল করো, যদি হোয়াইল থাকে, আমাদের গ্রামারে হোয়েন আছে, তারপরে হোয়াইল আছে, তারপরে তোমার কি আফটার আছে, হ্যাঁ, এই তিনটা দ্বারা আমরা সময়কে বুঝতে পারি। এখন রাইট ফ্রম ভার্বের বেলায় যদি হোয়াইল থাকে, যদি হোয়াইলের পর পর কোনো সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে তোমাকে সরাসরি ভার্বের সাথে আইএনজি করতে হবে। যেমন একটা উদাহরণ লিখি, while walk in the forest I saw a snake. তাহলে লক্ষ্য করো, while walking in the forest I saw a snake। এখন এরকম বাক্যের ক্ষেত্রে while এর পর পর তোমাকে ভার্বের সাথে আইএনজি করতে হবে। while walking in the forest I saw a snake। আবার যদি আমি সাবজেক্ট রাখি while I walk in the forest, comma I saw a snake, তাহলে এখন এই ওয়াকের জন্য শুধু আইএনজি করলে হবে না, কারণ এখানে তোমার এটা হলো পাস্ট টেন্স। তাহলে এখানে তোমার সময়ের ব্যাপারে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসতে হবে। তাহলে এটুকু যেহেতু তোমার এখানে সময়ের সাথে সম্পর্কিত, তাহলে এখানে আমি while I walked লেখা যাবে না, তাহলে এখানে লিখতে হবে while I was walking। এটা হচ্ছে কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ অ্যাকশন, কন্টিনিউয়াস অ্যাকশন বা প্রগ্রেসিভ অ্যাকশনে তোমাকে যেতে হবে, অর্থাৎ সেটা
যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে এই অংশটুকু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাহলে এখানে দুইটা নিয়ম আসলো, একটা হচ্ছে যদি হোয়াইল থাকে তাহলে হোয়াইলের পরপর যদি সাবজেক্ট না থাকে আমরা ভার্ব ইউজ করে নিব, আর যদি সাবজেক্ট থাকে, যদি দ্বিতীয় অংশ পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই প্রথম অংশ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করে নিব। ঠিক আছে। আরেকটা আছে তোমাদের, মনে করো ইউজ টু, যদি ইউজ টু থাকে বা কোনো প্রিপজিশন থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার ভার্বের সাথে আইএনজি করতে হবে। যেমন একটা এক্সাম্পল লিখি, আই ইউজ টু ওয়ার্ক, তখন সেখানে তোমাকে আইএনজি করতে হবে। আবার যদি গেলে মনে করো প্রিপজিশন থাকে সেই ক্ষেত্রে তোমাকে আইএনজি করতে হবে, তোমাকে বাক্যগুলো লক্ষ্য করতে হবে। আশা করি তোমরা যে নিয়মগুলি আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। এখানে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং কন্ডিশনাল এবং হোয়াইল এই তিনটা রুলই আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আরো আলোচনা করব। আমরা এখন তোমাদের জন্য এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো তোমরা দেখে নিবে। বিশেষ করে ডাব্লিউএস কোশ্চেন টাইপের কিছু ওয়ার্ড আছে সেগুলো তোমাদের লক্ষ্য করতে হবে, সেগুলো তোমাদের প্রশ্ন আকারে তৈরি করতে হবে। তো তোমরা এখন তোমাদের গ্রামার বইয়ে যে সেন্টেন্সগুলো আছে সেই পূর্বের এবং আজকের পর্যন্ত যে আলোচনাগুলি হয়েছে সেই আলোচনা থেকে তোমরা এক্সারসাইজ করে নিবে। তোমাদের বিদ্যালয় বন্ধ, সেজন্য তোমাদের বাসা বাড়িতেই এখন পড়াশোনা করতে হবে। সেই সাথে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।